বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, দ্রব্যমূল্য ও গ্যাস বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস, বললেন নুরুল ইসলাম বুলবুল। জামাত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। তিনি আরও বলেন, একদিকে চাল, ডাল, তেল সহ সব ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি, অন্যদিকে গ্যাস বিদ্যুৎ সংকটে জনগণের চরম ভোগান্তি। কিন্তু সরকার এসব ভোগান্তি নিরসনের পরিবর্তে নিজেদের ব্যর্থতা ঢাকতে জনগণের সঙ্গে তামাশা শুরু করার কারণে দেশে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। এরপর জানাবো, রাষ্ট্রপতি নির্বাচনে আজ ভোট শপথ আগামীকাল। দীর্ঘ ৩৫ বছর পর দেশে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। জাতীয় সংসদ ভবনের অধিবেশন বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট দেবেন ৩৩৯ জন সংসদ সদস্য। নির্বাচনে বিএনপি ও সমমনা প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ড অলি আহমেদ বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে ৫ই সেপ্টেম্বর ঢাকা চট্টগ্রাম লং মার্চ সফল করতে হবে বললেন সেলিম উদ্দিন। গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যাকারীদের বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ৫ই সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ঘোষিত লং মার্চ সফল আহ্বান জানিয়েছে জামাত ইসলাম ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এবারে জানাবো, বারবার কাঁদলেন মির্জা ফখরুল, আবেগ আপ্লুত প্রধানমন্ত্রী। বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দেওয়ার সময় আবেগ ধরে রাখতে পারেননি দলের সদ্যসাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যের এক পর্যায়ে কয়েকবার কেঁদে ফেলেন তিনি। আবেগঘন কণ্ঠে নেতাকর্মীদের কাছে দোয়া কামনার পাশাপাশি আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার অনুরোধ জানান এবং তার বক্তব্য ঘিরে সভাকক্ষে আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকেও আবেগ আপ্লুত হতে দেখা যায়। এবং সর্বশেষ জানাবো, কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ইকুয়েডরের গোয়েন্দা প্রধান সহ নিহত ৭। কেনিয়ায় সরকারি সফরের সময় পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দা প্রধান মিশেল মানসি কাত্তোজি এবং তার স্ত্রী স্টেফানি হলিনা সহ ৭ জন নিহত হয়েছে। নিহত অন্য ৫ জন যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানা গেছে। স্থানীয় সময় ৯টার দিকে সাম্বুরু কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। দ্রব্যমূল্য এবং গ্যাস বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস, বললেন নুরুল ইসলাম বুলবুল। জামাত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস বিদ্যুতের সংকটে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। তিনি আরও বলেন, একদিকে চাল, ডাল, তেল সহ সব ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি, অন্যদিকে গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনগণের চরম ভোগান্তি। কিন্তু সরকারের সব ভোগান্তি নিরসনের পরিবর্তে নিজেদের ব্যর্থতা ঢাকতে জনগণের সঙ্গে তামাশা শুরু করেছে। সরকারের মন্ত্রীরা জানাচ্ছেন যে মোবাইল চার্জ দেওয়ার কারণে নাকি বিদ্যুৎ সংকট, গ্রামে যেসব অটোরিকশা চলে সেগুলোর জন্য নাকি বিদ্যুৎ সংকট। তাহলে এসব অটোরিকশা বাদ দিয়ে তাহলে যদি সবাই ডিজেল চালিত আগের মতো ইঞ্জিন ব্যবহার করে তাহলে তো দেশে আরো ভয়াবহ গ্যাসের পাশাপাশি আবার বাজেটে খরচ বৃদ্ধি পাবে। অথচ এই সরকার একটা ব্যর্থ সরকারের ব্যর্থতার নানা দিক
সরকারের নীতি নির্ধারকরাই তুলে ধরছেন। তারা বলাবলি করতে শুরু করেছে যে বাংলাদেশে নাকি এই মুহূর্তে যে লোডশেডিং চলছে তার জন্য অটোরিকশাকে তারা দায়ী করছে, অথচ অটোরিকশা কারণেই কিন্তু স্বল্প ভাড়ায় জনগণ এখনো যাতায়াত করতে পারে। এদের কাজই হচ্ছে শুধুমাত্র সবার সঙ্গে প্রতারণা করা। প্রতারক সরকার এবং প্রতারক সরকারের যে টিম রয়েছে তারা জনগণের সঙ্গে প্রতারণার শীর্ষে রয়েছে বলে এমন কথা জানিয়েছেন তিনি আরও জানান, দেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকার ক্ষমতায় এসেছিল, এখন ক্ষমতা আসার পরই দেশে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবস্থা চলতে থাকলে দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করে দেবে এই অযোগ্য অবৈধ সরকার। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা ক্ষমতায় এসে তারাই এখন সমন্বয়ক সহ তাদের সবাইকে বলছে যে তারা নাকি জুলাইয়ের মাধ্যমে অর্জন করেছে, অথচ জুলাইয়ের সব থেকে বেনিফিশিয়ারি হচ্ছে এই সরকার। তারা নিজেরা ক্ষমতায় গিয়েছে, অথচ নিজেরাই এখন এটি নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করতে শুরু করেছে। রাষ্ট্রপতি নির্বাচনে আজ ভোট, শপথ আগামীকাল। দীর্ঘ ৩৫ বছর পর দেশে রাষ্ট্রপতির পদে নির্বাচন হতে যাচ্ছে। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট দেবেন ৩৩৯ জন সংসদ সদস্য। নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবে এবং এটি এমপিদের প্রত্যক্ষ ভোটেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে এমন একটি ভোটের মাধ্যমে সরাসরি আসলে নির্বাচিত হতে চলেছে রাষ্ট্রপতি। অবস্থা চলতে থাকলে সবাইকে বিষয়গুলো নিয়ে আরও বেশি সতর্কতার সহিত কার্যক্রম চালাতে হবে, কারণ রাষ্ট্রপতি কে হবে সেই বিষয়টি পুরোপুরি নির্ধারণ করত শেখ হাসিনার সময় আওয়ামী লীগের সভাপতি বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নিজেই নির্ধারণ করতেন। তবে এবার যেহেতু সংসদ জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, সুতরাং সংসদে তারা এই সিস্টেমটি উদ্ভাবন করেছে। এতে জনগণের গণতান্ত্রিক বিষয়গুলো সবার সামনে আরও বেশি উন্মুক্ত হতে চলেছে। রাষ্ট্রপতি নির্বাচনে আজ ভোট, শপথ আগামীকাল। আর ৫ই সেপ্টেম্বর ঢাকা চট্টগ্রামে লং মার্চ সফল করতে হবে বললেন সেলিম উদ্দিন। গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যাকারীদের বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ৫ই সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ঘোষিত লং মার্চ সফলের আহ্বান জানিয়েছে জামাত ইসলামের ঢাকা মহানগর উত্তরে আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। আজ ১১ দলীয় ঐক্য ঘোষিত এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জামাতের ঢাকা মহানগর উত্তরের থানা আমির সম্মেলনে এই আহ্বান জানান তিনি। বুধবার সন্ধ্যায় রাজধানীর বাড়িধারা এবং মহানগর উত্তর কার্যালয়ে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সেলিম উদ্দিন সরকারকে উদ্দেশ্য করে জানিয়েছেন যে যদি গণভোটের রায়কে না মেনে নেন তাহলে বর্তমান সরকার যে অবৈধ সরকারের বিরুদ্ধে জামাত আন্দোলনে যেতে বাধ্য হবে। তিনি আরও জানিয়েছেন যে এভাবে রাষ্ট্র আসলে চলতে দেয়া যায় না। দেশে ক্ষমতায় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিএনপি ক্ষমতা আসার পরই তারা গ্যাস ও বিদ্যুৎ নিয়ে যে তামাশা শুরু করেছে। আজও এক্সিলারেটের টার্মিনালে কোনো গ্যাস নেই। গ্যাসের যে তীব্র সংকট সৃষ্টি হয়েছে এর জন্য বর্তমান সরকার পুরোপুরি দায়ী। অন্তর্বর্তীকালীন সরকার যদি রাষ্ট্র চালাতে পারে তাহলে বিএনপি কেন পারছে না, এই প্রশ্ন তুলেছেন জামাতের এই নেতা। তিনি আরও জানিয়েছেন যে দেশটাকে মগের মূল্যকে পরিণত করতে চায়। বর্তমান সরকার দেশটাকে একদম ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে চলে এসেছে। ফ্যাক্টরিগুলোর প্রোডাকশন এখন নেমে 40% কমে গেছে। এ অবস্থা যদি চলতে থাকে দেশ কিন্তু একদম ধ্বংসস্তূপে পরিণত হবে। আর এই ব্যর্থ সরকার দেশকে কখনোই কিছু দিতে পারেনি, ভবিষ্যতেও তারা দিতে পারবে না। এটাই হচ্ছে এই বিএনপির সরকারের বর্তমান সময়। বারবার কাঁদলেন মির্জা ফখরুল
আবেগ আপ্লুত প্রধানমন্ত্রী। বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দেওয়ার সময় আবেগ ধরে রাখতে পারেননি দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যের এক পর্যায়ে কয়েকবার কেঁদে ফেলেন তিনি। আবেগঘন কণ্ঠে নেতাকর্মীদের কাছে দোয়া কামনার পাশাপাশি আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার অনুরোধ জানান। তার বক্তব্য ঘিরে সভাকক্ষে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় সময় প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আবেগ আপ্লুত হতে দেখা গেছে। আজ জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দুপুর 2টায় শুরু হওয়া সভা চলে প্রায় 1.5 ঘণ্টা। বিএনপির মহাসচিব দীর্ঘদিন ধরে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করলেও শেষ পর্যন্ত আসলে দেখা যাচ্ছে যে তিনি খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে তিনি কিছুই করতে পারেননি। তিনি শুধু কান্নাই করতে পেরেছিলেন। তিনি এমন ধরনের কার্যক্রম আসলে করেছেন যেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সুতরাং অবস্থা চলতে থাকলে দেশের অভ্যন্তরে আরও বিএনপির জন্য ভাবমূর্তি খারাপ হবে, কারণ সেখানে যোগ্য লোকের বড় প্রয়োজন ছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অযোগ্যতার কারণে কিন্তু তিনি দীর্ঘদিন ধরে খালেদা জিয়াকে কারামুক্ত করতে পারেননি শেষ পর্যন্ত। এমনকি তিনি শিক্ষার্থীদের আন্দোলনের সময়ও বলেছিলেন এই আন্দোলন নাকি শিক্ষার্থীদের, অথচ বিষয়গুলো খুবই দুঃখজনক হয়ে দাঁড়িয়েছিল।